আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্বৈরাচারের উত্থান ঠেকাতে দ্রুত দরকার নির্বাচিত সরকার। এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমান। অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চান নাহিদ ইসলাম। লন্ডনে চিকিৎসা শেষে আগামী সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে আসছেন পুত্রবধূ জুবাইদা রহমান ও শামিলা রহমান। বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত পর্যায়ে জানালেন প্রধান বিচারপতি। দেশকে এগিয়ে নেওয়ার দুর্লভ সুযোগ কাজে লাগাতে জনগণের প্রতি আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সবার সমর্থন থাকার পরও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার কেন সময়ক্ষেপণ করছে, জনমনে এমন প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সতর্ক করে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই মন্তব্য করে অবিলম্বে দলটি নিবন্ধন বাতিলের দাবি জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় বিভিন্ন দলের শীর্ষ নেতারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরোধী আন্দোলনে গড়ে ওঠা ঐক্য ধরে রাখার তাগিদ দেন। রিপোর্ট মইনুল আহসানের। জামাত ও ছাত্র শিবিরের সাবেক নেতাদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দল আমার বাংলাদেশ এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব শেখ হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে থাকা দলগুলোর শীর্ষ নেতাদের মিলন মেলায় পরিণত হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাম ডান ইসলামী মূল্যবোধ ধারণ করা দলের শীর্ষ নেতারা এতে অংশ নেন। সংস্কার, জাতীয় নির্বাচন, মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া সহ সমসাময়িক নানা ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন নেতারা। বিচার, সংস্কার এবং নির্বাচন প্রত্যেকের গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর সে ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সরকারকে সংস্কার এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দিয়ে সমর্থন করেছি। সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট রোডম্যাপ জানতে চাচ্ছে। সেইখানে কিন্তু তাদের কাছ থেকে কোনো আমরা রোডম্যাপ পাচ্ছি না। ডিভাইড অ্যান্ড রুলের যে পলিসি সে অনুসরণ করেছিল, ফ্যাসিবাদের সাথে সাথে তার এই নীতি যেন বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত হয়। সংস্কার নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জের মধ্যে আমাদের পদ্ধতিগত জায়গাগুলোতে রাজনৈতিক পক্ষগুলো একটা ন্যূনতম ঐক্যমত্যে আসা দরকার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আবারও বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নেই। গণপরিষদ নির্বাচন, সংস্কার ও আওয়ামী লীগের বিচার দাবি করেন তিনি। জনরোষে সেই ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে। এরপরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে না, এই আলোচনায় আসলে আসতে পারে না। আমরা মনে করি আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কি হবে, কোন প্রক্রিয়ায়, কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি, সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তরণ করতে হবে। তো সেই জায়গায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পতিত স্বৈরাচার আবারও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, যা দেশের জন্য মঙ্গলজনক হবে না। আমি জনগণ আজ জানতে চাই, সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে। ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানের সমালোচনা করেন তারেক রহমান। অবিলম্বে জাতীয় নির্বাচন নিয়ে জনমনের যে সংশয় দেখা দিয়েছে তা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জুলাই গণঅভ্যুত্থানের পর
25টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে উল্লেখ করে তাদের স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর আগামী সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে আসছেন তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী 5 তারিখ সকালে দেশে ফিরবেন। তার সাথে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান আসার কথা রয়েছে। এর আগে গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া। সেখানে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। টানা 17 দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে 25 জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস পরিষদ আয়োজিত আন্তর্জাতিক ইতিহাস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রধান বিচারপতি বলেন, অতীত ইতিহাস থেকে ভুল ত্রুটি চিহ্নিত ও সংশোধন করে দেশকে এগিয়ে নেওয়ার এক দুর্লভ সুযোগ এসেছে। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে দেশ অনেক পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। শান্তি ও ইতিহাসের ভুল ত্রুটি এবং এইসব ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করার এক দুর্লভ সুযোগ আমাদের সামনে এসেছে। ইতিমধ্যে আমরা বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপের সুফল পেতে শুরু করেছি। বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে একটি পৃথক সচিবালয় গঠনের প্রস্তাব আমি প্রেরণ করেছি, যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের ভূমিকা কি হবে তার প্রস্তুতি রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে যুদ্ধ হলে ব্যবসা বাণিজ্য, আকাশ ও সাগর পথে যোগাযোগ এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ভুটান, নেপাল, আফগানিস্তান ও মিয়ানমার সহ এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর সাথে নিরাপত্তার বিষয়ে যোগাযোগ রক্ষা করা দরকার। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে। দুই দেশের সামরিক বাহিনীর প্রস্তুতি এবং সীমান্তে মুহুর্মুহু গোলাগুলি সাধারণ মানুষকে আতঙ্কিত এবং উদ্বিগ্ন করে তুলেছে। এই ঘটনার পর বড় যুদ্ধের শঙ্কায় আশপাশের দেশগুলো। বিশেষজ্ঞরা বলছেন, পেহেলগাম হামলায় ভারত পাকিস্তান একে অপরকে দায়ী করলেও অর্থনৈতিক অবস্থা, প্রস্তুতি এবং জনগণের মনোভাব পর্যবেক্ষণে বোঝা যাচ্ছে বড় যুদ্ধের শঙ্কা নেই। ভারতের প্রধানমন্ত্রী সিদ্ধান্তে গেছে, ভারত তখন জ্বলছে, ওয়াকপর বিল নিয়ে সারা ভারত দাঙ্গা হয়েছে। কিন্তু দেখেন কি প্ল্যান, উনি ওখানে গেলেন, অ্যাকশন এখানে হয়ে গেল, ড্রামাটিক মনে হচ্ছে আমাদের কাছে। এই যে পলিটিশিয়ানস, পলিটিক্যাল গেম, সবসময় পলিটিক্যাল গেম দেশের স্বার্থ হয় না, নিজের স্বার্থ হয়, ক্ষমতা স্বার্থ হয়। বড় আকারের যুদ্ধ কোনো শক্তি হতে দিব না। বড় ধরনের যুদ্ধ করলে তো একটা বড় প্রস্তুতি দরকার হয়, সেটা আমরা এখনো দেখছি না। একটা স্ট্রাইক, দুটো স্ট্রাইক এরকম যাবে। কারণটা হলো, যতখানি স্ট্রাইকের সাফল্য তা না, যে হাইপ তুলেছে সরকারি দল, তাকে তো একটা কিছু করতে হবে। সে যদি কিছুই না করে তাহলে তো তার বড় একটা ঝামেলা তৈরি হবে, বিশেষ করে নির্বাচনে। তবে দুই দেশের সাথেই বাংলাদেশের কূটনৈতিক বন্ধুত্ব ও ব্যবসা বাণিজ্য থাকায় উদ্বেগ ছড়িয়েছে এখানেও। তাই কিছু বিষয়ে সরকারকে আগাম প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এখানে ইন্টেলিজেন্সের ব্যাপার আছে, যে না তারা প্রিপারেশন নিচ্ছে দুই সাইডই, ওটার ব্যাপারে আমার মনে হয় চিন্তা করা উচিত, হোমওয়ার্কটা করা দরকার। যদি বড় যুদ্ধ হয়, কতগুলো জিনিস হবেই। একটা হলো ট্রেড বন্ধ হয়ে যাবে, তাদের তো বড় একটা সি লেন আছে, আবার এয়ার লেন। আমি ধরে নিচ্ছি অল এয়ারলাইন উপরে ফ্লাইট বন্ধ করে দিবে, ইন্ডিয়া বন্ধ করে দিবে, পাকিস্তানও বন্ধ করে দেবে। তার মানে আমার সবগুলো রিরুট করতে হবে। হয়ে যায় অ্যাক্সিডেন্টাল। আমার কাছে কোনো দেশে বন্ধু না, আমার দেখবো আমার জাতীয় স্বার্থ। বন্ধু হলেও আমি বন্ধুদের প্রাণ দিতে যাবো। ৫-৬টা দেশ আছে, আমরা সবাই অ্যাফেক্টেড হব। আমাদের প্রধান কনসার্ন হবে তখন নিরাপত্তা। জনগণ কি চাইবে সেটা আমরা জানি না, জনগণ কোথায় কার পক্ষে যাবে না। রাষ্ট্র পরিচালনা করে, তারা দেখবে যে রাষ্ট্রীয় অখণ্ডতা থাকে, সেটি আমরা প্রোটেক্ট করব।
পেশি শক্তি প্রয়োগ না করে কাশ্মীর ইস্যুতে সেখানকার মানুষের আকাঙ্ক্ষাকে ভারত পাকিস্তানের অনুধাবন করা উচিত বলেও মনে করেন বিশ্লেষকরা। অ্যাটলিস্ট একটা অংশ তো স্বাধীন হতে চাচ্ছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বাজারে আরেক দফা বেড়েছে মুরগির দাম। একই অবস্থা সবজির। বেশিরভাগ সবজি 60 থেকে বেশি, যা ঠেকেছে 120 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম বেড়েছে, তবে বাড়ার পর আর কমেনি চালের মূল্য। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ ক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। কিছুতেই যেন স্বস্তি ফিরছে না রাজধানীর চিরচেনা এই সবজির বাজারে। কমার কোনো লক্ষণ নেই, উল্টো সরবরাহের অজুহাতে দিন দিন বেড়েই চলেছে প্রায় সব সবজির দাম। সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসে তাই ক্ষোভ আর অস্বস্তি ক্রেতাদের মুখে। কম আয়ের সংসারে ঊর্ধ্বগতির এই বাজার যেন তাদের বড় দুশ্চিন্তার কারণ। আমাদের বাজার তো অনেক পরিমাণে অনেক দাম, সবকিছুই তো দাম। এই যে যা যা কিনছি, যে ডালি, লাউ, অনেক প্রচন্ড পরিমাণে দাম। সেই টাকা দিয়ে আমার সংসার চলে না, খুব কষ্ট করে চলতে হয়। জিনিসই নাই, দাম অনেক বেশি। এই জন্য সবজির সাথে পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের মুরগির দাম। কেজিতে বেশি নেওয়া হচ্ছে 20 থেকে 30 টাকা। আজকে একটু বেশি, ধর 250 টাকা চাচ্ছে, 230 টাকা ছিল আগে। প্রশাসন এই ব্যাপারে নজরদারি করলে আরো ভালো হয়, বাজার দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণে থাকবে। সবজি বিক্রেতাদের দাবি সরবরাহের অজুহাত, আর মুরগি বিক্রেতাদের দাবি পাইকারি বাজার থেকে বেশি দামে কেনায় গুনতে হচ্ছে বাড়তি টাকা। আজকে পাকিস্তানি 20 থেকে 30 টাকা কেজি দিতে পারছে, ব্রয়লার এরকম 20 টাকা করে কেজি প্রতি পারছে। পাইকারি বাজারে কম ছিল এই কারণে। বরবটি আছে 60 টাকা, পটল 60 টাকা, ভেন্ডি 60, বেগুন 100 টাকা, 90 টাকা, ঝিঙ্গা 80 টাকা। শীতের মাল শেষ হয়ে গেছে, গরমের মাল খুব আসতেছে। ভরপুর হলে দাম কমবে, তারপরে কালকের সাথে আজকে কেজিতে 10 থেকে 15 টাকা বেশি, আমদানি অনেক কম। তবে কিছুটা স্থিতিশীল মাছের বাজার। বাড়ার পর একই জায়গায় আটকে আছে চালের দাম। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এখন আল রাফি ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চুয়াডাঙ্গা ও ফরিদপুরে ভুট্টা চাষে ব্যস্ত কৃষকরা। বদ্দার চরাঞ্চলে উচ্চ ফলনশীল জাতের ভুট্টার আবাদ করছেন তারা। অল্প খরচে লাভ বেশি হওয়ায় এসব অঞ্চলে দিন দিন বাড়ছে ভুট্টা চাষ। এ বিষয়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গার প্রতিনিধি রফিক রহমান ও ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মাঠ থেকে শুরু করে বাড়ির আঙিনায় ভুট্টা শুকানো আর মাড়াই নিয়ে উৎসবের আমেজ এখন চুয়াডাঙ্গার বিভিন্ন গ্রামে। এবার জেলার 47,955 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। কৃষকরা জানান মন প্রতি 200 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ভুট্টা। বর্তমানে মায়ের কাজ চলছে, আশা করা যায় কিছু লাভ হবে। মাঠের ভুট্টা ব্যাপক ভালো হয়েছে, দাম হলো 1120-30 এরকম করে বেচা কিনা হচ্ছে। বিঘায় 10-15 হাজার টাকা লাভ হয় ইনশাল্লাহ। জেলার প্রায় 2.5 লাখ কৃষক এবার ভুট্টা চাষ করেছেন। তাদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। এদিকে ফরিদপুর সদর উপজেলার ডিকরির চর ও নর্থ চ্যানেল ইউনিয়নের চরাঞ্চল জুড়ে চাষ হয়েছে ভুট্টা। আল্লাহর রহমত, যে ফসল আল্লাহ দিবে তা থেকে বেচা কেনা করবো আমি 3 থেকে 3.5 লক্ষ টাকা। এখন ভুট্টায় ফলন বেশি, এই কারণে আমরা ভুট্টা চাষ করতেছি। এনে মনে করেন চীনা বাদামের পাশাপাশি ভুট্টার আবাদ করি। সরকার একটু সার ওষুধের দাম কমাই দিলে আগামীতে আমরা বেশি করে একটু ভুট্টা লাগাইতে পারতাম। জেলা কৃষি অফিস জানায় স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে চরাঞ্চলের মানুষদের। একক আয়তন জমিতে অনেক উৎপাদন দিয়ে কৃষকদের যেমন লাভবান হওয়া সম্ভব কৃষকদের পক্ষে, তেমনি আমদানি নির্ভর একটা ফসল হয়, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব। জেলার 5,871 হেক্টর জমিতে প্রায় 61,645 মেট্রিক টন ভুট্টার ফলন পাওয়া যাবে বলে আশা কৃষি বিভাগের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এখন আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী দিল্লিতে ঝোড়ো বাতাস ও প্রবল বৃষ্টিতে গাছ চাপায় 3 সন্তান সহ মারা গেছেন এক নারী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দিল্লিতে শনিবার পর্যন্ত ইয়েলো অ্যালার্ট জারি করেছে আবহাওয়া
বিভাগ এ সময় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। সকালে দিল্লি থেকে 120টি ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে। বিঘ্নিত হচ্ছে ট্রেন চলাচল। দিল্লির দাওয়াকরা ছাড়াও ভারী বৃষ্টিতে খানপুর সাউথ এক্সটেনশন রোড, মিন্টো রোড, লাজপত নগর এবং মতিবাগ সহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। গাছপালা ভেঙে কিংবা উপড়ে পড়ার খবর মিলছে। বিপদ এড়াতে লোকজন নিজ নিজ বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। যুক্তরাষ্ট্র সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে মাইক ওয়ালসকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সময়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, মাইক ওয়ালসকে জাতীয় সংঘে তার দেশের পরবর্তী দূত হিসেবে মনোনীত করা হবে। তিনি বলেন, জাতির স্বার্থে ওয়ালসকে কঠোর পরিশ্রম করেছেন, তার আশা নতুন ভূমিকা এভাবে কাজ করবেন তিনি। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসনে মাইক ওয়ালসকে এই অপসারণ সবচেয়ে বড় রদবদলের ঘটনা। এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 250 দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। 4 বছরে তাদের মোট 3,17,50,000 টাকার বৃত্তি দেওয়া হবে। ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তির চেক দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান A.K. আজাদ ও বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক সানাউল্লাহ শাহিদ, মোহাম্মদ আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাসউদ্দিন মোল্লা, খন্দকার সাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান ও মোহাম্মদ রিয়াজুল করিম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। স্বৈরাচারের উত্থান ঠেকাতে দ্রুত দরকার নির্বাচিত সরকার। এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী তারেক রহমান। অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চান নাহিদ ইসলাম। লন্ডনে চিকিৎসা শেষে আগামী সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে আসছেন পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত পর্যায়ে জানালেন প্রধান বিচারপতি। দেশকে এগিয়ে নেওয়ার দুর্লভ সুযোগ কাজে লাগাতে জনগণের প্রতি আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জেনে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।